আজকের দিনে প্রযুক্তি আমাদের সংসারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আগে যে কাজগুলো করতে অনেক সময় ও পরিশ্রম লাগতো, এখন প্রযুক্তির সাহায্যে সেগুলো খুব সহজেই করা যায়। রাইস কুকার, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, ফ্রিজ কিংবা মাইক্রোওয়েভ এসব যন্ত্রপাতি আমাদের দৈনন্দিন কাজকে সহজ করেছে। অনলাইন বাজার ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা ঘরে বসেই অনেক কাজ সম্পন্ন করতে পারি। প্রযুক্তি শুধু সময়ই বাঁচায় না, পরিবারের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর সুযোগও করে দেয়। তাই সঠিকভাবে প্রযুক্তি ব্যবহার করলে সংসার আরও গোছানো, স্বাচ্ছন্দ্যময় আর আনন্দময় হয়ে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। বরাবরের মতো সকাল থেকেই কিন্তু আমার ভিডিওটা শুরু করেছি। আজকে বাসায় রুটি বানানো ছিল না, তো ভাবলাম কি নাস্তা করা যায়, ওটসও শেষ হয়ে গিয়েছে, তো এর জন্য একটু আটা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে চাপড়ি বানিয়ে নিচ্ছি। ছোটোবেলায় কোনো কিছু খেতে ইচ্ছা না করলে আম্মুকে সবসময় দেখতাম এই চাপড়িটা আমাদেরকে বানিয়ে দিত, আর সাথে থাকতো যে কোনো রকমের একটা ভর্তা। তো আজকে তো আমার বাসায় ভর্তা নেই, একটা ডিম পোচ করে নিয়েছি আর একটু আমের আচার নিয়েছি। আচার দিয়ে চাপড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু চা বানিয়ে নিয়েছি, চাপড়ির সাথে চাটা খেতে ভালো লাগবে, যেহেতু আমি প্রত্যেক দিন চা খাই না, দেখা যায় সপ্তাহে 2-3 দিন আমার চাটা খাওয়া হয়। কয়েকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। সুমি আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু টক দই কোথায়, মানে টক দইয়ের রেসিপিটা আপু জানতে চেয়েছেন। তা আপুকে কমেন্টে জানিয়েছি টক দই এখনও বানাইনি, যখন বানাবো অবশ্যই এবার ইনশাল্লাহ শেয়ার করব আমি। আফিয়া আনোয়ার আইডি থেকে আপু আমাকে ধন্যবাদ জানিয়েছে যে আপুর কথা মনে রেখে আমি ফ্রাইং প্যানের ভিডিওটা শেয়ার করেছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আপনারা যখন কিছু জানতে চান, ইচ্ছে করে তো যখন জানতে চান সেই মুহূর্তেই জিনিসটা শেয়ার করি বা দেখিয়ে দিই যদি আমার জানা থাকে, কিন্তু সবসময় সেটা পসিবল হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করেছি আপনি যা জানতে চেয়েছেন সেটা জানিয়ে দেওয়ার জন্য। তো আমি সব আপুদের রিকোয়েস্টই কিন্তু রাখার চেষ্টা করি। অর্ণব খান আইডি থেকে আপু বলেছেন আপুর 5 বছরের একটা বেবি আছে, নাম আয়াত। তা আমি যাতে ওর নামটা নেই, তো আয়াত মামুনি আমি তোমার নামটা নিয়ে নিলাম। অনেক বড় হও, বাবা মার মুখ উজ্জ্বল করো। আচ্ছা, গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমার সিলভারের হাঁড়ি পাতিল কীভাবে চকচকে রাখি সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। তো 2-1 আপুই কিন্তু জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে সিলভারের কড়াইগুলো এত সুন্দর রেখেছি। তো আজকে কিন্তু সেই গোপন কৌশলটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো সিলভারের হাঁড়ি পাতিল আমি সবসময় দেখা যায় রান্নাবান্না করার পরেই সাথে সাথে তরকারিটা বেড়ে ফেলি, এতে করে হলদে দাগটা খুব একটা পড়ে না। কিন্তু যে চকচকে ভাবটা, এই চকচকে ভাবটা কিন্তু সবসময় থাকে না, হয়তো বা পরিষ্কার থাকে। তো সব সময় যাতে সিলভারের হাঁড়ি পাতিল একদম চকচকে নতুনের মতন থাকে, এর জন্য আমি ব্যবহার করি কাপড় ধোয়ার যে হুইল সাবান আছে সেটা। আপনারা চাইলে তিব্বত 570 যে সাবানটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো এই সাবানটা দিয়ে আমি দেখা যায় সপ্তাহে কিংবা 10-12 দিন পরে একবার আমার সবগুলো সিলভারের কড়াই পাতিল সুন্দরভাবে ঘষে ঘষে মেজে ফেলি। তো এই যে দেখুন, আমি খুব একটা প্রেশার দিচ্ছি না, হালকা প্রেশার দিয়েই আমি কিন্তু কড়াইটা মেজে নিচ্ছি। কাপড় ধোয়ার সাবানে যেহেতু ক্ষারটা একটু বেশি থাকে, এর জন্য সিলভারের হাঁড়ি পাতিল দেখবেন মানে পরিষ্কার করলে খুব সুন্দর চকচকে হয়ে যায়। কিন্তু একটা খারাপ দিক আছে, যাদের স্কিন খুব সেনসিটিভ তারা কিন্তু অবশ্যই হাতে গ্লাভস পরে এই সাবানটা ইউজ করবেন, কারণ যেহেতু ক্ষার বেশি আছে অনেক সময় দেখা যায় হাত একদম রাফ হয়ে যেতে পারে। আর আমি কিন্তু এটা প্রত্যেক দিন ইউজ করি না, প্রত্যেক দিন যদি ইউজ করি তাহলে কিন্তু আমার হাঁড়ি পাতিলের টেকসই স্থায়িত্ব কমে যাবে। তা আমি দেখা যায় সপ্তাহে 1 দিন সবগুলো কড়াই একসাথে করে এভাবে সুন্দরভাবে ঘষে মেজে দিই, তাহলে সুন্দর চকচকে হয়ে যায় একদম। হাঁড়ি পাতিল চকচকে রাখার এই গোপন কৌশলটা শিখেছিলাম আমি এক আন্টির কাছ থেকে। ওনাকে আমি সবসময় দেখতাম যে এইভাবে হুইল সাবান দিয়ে ওনার সিলভারের জিনিসগুলো উনি মেজে ঘষে পরিষ্কার রাখতো। উনি সিলভারের জিনিস ধুতে ধুতে এমন অবস্থা হয়েছে, একদম সিলভার মনে হয় না, মনে হয় যে একদম স্টিল হয়ে গিয়েছে, এতটা চকচকে থাকতো। তা আমি কিন্তু অতটা প্রেশার দিয়ে আর ঘষা মাজা করিনি। যদি আরেকটু প্রেশার দিয়ে করা যায় তাহলে আরও বেশি চকচকে হয়। তো এই যে আমি এই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে দিলাম। তো সবগুলোই ধোয়া হয়ে গিয়েছিল, তো এই দুটো রেখেছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলে। আশা করছি আপনাদের একটু হলেও হেল্প হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন।
আমি যখন এই হাঁড়ি পাতিলগুলো ক্লিন করছিলাম তখন আমার হেল্পিং হ্যান্ড আপা এসে পড়েছে। এসে উনি বলছে, আপা আপনি কি নতুন কড়াই কিনেছেন? আমি বললাম যে না, এগুলো সব ওয়াশ করেছি। তো উনি বলল, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, সবগুলো দেখতে মনে হচ্ছে একদম নতুনের মতো। আমি হচ্ছে পানিটাও একটু মুছে দিচ্ছি, তা না হলে দেখা যাবে পানির একটা স্পট পড়ে থাকবে। এই যে দেখুন, এই কড়াইতে কিন্তু আমি রেগুলার রান্না করি। আর যে কড়াইটা আপনাদেরকে ধুয়ে দেখিয়েছি সেটা হচ্ছে প্রায় 9 বছর যাবত আমি ইউজ করছি, মানে বিয়ের পরপরে আমি কিনেছি। কিন্তু আমার একটা ভুল হয়ে গিয়েছিল, যেহেতু তখন এত কিছু জানতাম না, মানে আমি স্টিকারটা সহই না হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম, এর জন্য একটা পাশ কালো হয়ে গিয়েছে। আর এই সিলভারের কড়াইগুলোর একটা খারাপ দিক হচ্ছে কি জানেন, এই যে মানে স্ক্রুগুলো থাকে, এই স্ক্রুগুলোর এই জায়গাটা একটু কালো হয়ে যায়। যদি আমি একটু কষ্ট করে ব্রাশ দিয়ে ঘষে দিতাম তাহলে উঠে যেত, তো আজকে আর ব্রাশ দিয়ে ঘষিনি। তো এই যে যেহেতু কাপড় কাচার সাবান দিয়ে এগুলো ওয়াশ করেছি, হাত কিন্তু খসখসে হয়ে থাকবে যদি একটু লোশন বা হ্যান্ড ক্রিম ইউজ না করি। আপনারাও যদি করেন তাহলে অবশ্যই হাতে কিন্তু একটু লোশন বা হ্যান্ড ক্রিম দিয়ে দিবেন, তাহলে কিন্তু হাতটা আর খসখসে ভাবটা থাকবে না। তো এখন সবগুলো হাঁড়ি পাতিল আবার জায়গা মতন রেখে দিব। তো দেখা যায় সপ্তাহে একদিন আমি এই কাজটা করি, ভালো লাগে যখন হাঁড়ি পাতিলগুলো এমন চকচকে দেখি। তো আজকে হচ্ছে আমি কয়েকটা স্প্রিং রোল বানাবো। তো এর জন্য না আমি সেদিন গরুর মাংস রান্না করেছিলাম, 5-6 পিস গরুর মাংস একটা ছোট বাটিতে তুলে রেখেছিলাম। আমি মাঝে মাঝে এমন করি, যখন গরুর মাংস ভিজাই দেখা যায় কয়েক পিস একটু রেখে দিই আলাদা করে কোনো স্ন্যাক্স আইটেম বানানোর জন্য, কারণ আলাদা করে গরুর মাংস নামিয়ে স্ন্যাক্স আইটেমে কিন্তু দেয়া হয় না। তো এই যে 5-6 পিস মাংস আমি একদম কিমা করে নিয়েছি, তো সেটাকে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। আজকে বাইরে এত বেশি হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টারের শব্দে যদি আপনাদের কোনো সমস্যা হয় এর জন্য আগে থেকে আমি সরি বলে নিচ্ছি। স্প্রিং রোল শিট নিয়ে এসেছিলাম বেশ অনেক দিন আগে, কিন্তু বানাবো করে বানানোই হচ্ছিল না। তো এখন তো যেহেতু তেলের ভাজা পোড়া খুব একটা খাওয়া হয় না, খুব একটা কি খাওয়াই হয় না বলা যায়, তো এর জন্য তো এয়ার ফ্রায়ার কিনেছি। আর এয়ার ফ্রায়ার কেনাতে আমার যে কতটা উপকার হয়েছে এটা বলে বোঝানো যাবে না। অনেকে বলে এয়ার ফ্রায়ার ইউজ করা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি যদি এয়ার ফ্রায়ারটা ঠিকভাবে ব্যবহার করতে পারেন সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, বরঞ্চ আপনার স্বাস্থ্যের জন্য আরও ভালো হবে। আমি স্প্রিং রোল বানানোর জন্য যে বিফটা করছি এখানে সামান্য পরিমাণে একটু মশলা ইউজ করেছি, যাতে আঠামো খেতে পারে। একটু আদা রসুন বাটা আর একটু ব্ল্যাক পেপার দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর গাজর একসাথে হচ্ছে আমি চপারে একদম কিমা করে নিয়েছি। একটু পেঁয়াজ গাজরটা একটু বেশিই হয়েছে বিফের তুলনায়, যেহেতু অল্প কয়েকটা বানাবো এর জন্য যাতে একটু পরিমাণটা বাড়ে, এর জন্য হচ্ছে পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিয়েছি। ব্যাস এখন হচ্ছে একটু হালকা ভেজে আমি কয়েক রকমের সস দিয়ে তারপরে এই কিমাটাকে নামিয়ে নিব। আমার এয়ার ফ্রায়ার দেখে অনেক আপুই কিন্তু রিভিউ জানতে চেয়েছিলেন, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি যা ইউজ করছি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তো এয়ার ফ্রায়ার চালানোরও কিছু কিন্তু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনে কিন্তু আমাদেরকে খাবারটা কুক করতে হবে। আর খারাপ দিক বলতে গেলে একটা হচ্ছে, এয়ার ফ্রায়ারে খাবার রান্না করতে গেলে সময়টা একটু বেশি লাগে, তো সেটা আমার কাছে বড় বিষয় না। আমার কাছে বড় বিষয় হচ্ছে স্বাস্থ্যটা যাতে ভালো থাকে। আমি তেল ছাড়া আমার পছন্দের একটা খাবার আমি রান্না করতে পারছি, এটা কিন্তু আমার জন্য অনেক কিছু। আমি তো প্রায় প্রত্যেক দিনই এয়ার ফ্রায়ারটা ইউজ করি সকালে কিংবা বিকালের নাস্তা বানানোর জন্য। আরহাম দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাইটা খুব পছন্দ করে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গেলে আমাদের কতগুলো তেল খরচ করতে হয়। তা আমি কিন্তু খুব সহজেই এয়ার ফ্রায়ারে আরহামকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে পারি, একটুও তেল লাগে না, হয়তো বা 1 চামচ তেলের মতন আমি স্প্রে করে দেই, বাকিটা হচ্ছে এমনিতেই হয়ে যায়। আর আরহাম খুব পছন্দ করেই খায়। তো এটা কিন্তু আমার বাচ্চার স্বাস্থ্যের জন্য যেমন ভালো হচ্ছে, আর একদিক থেকে আমার কষ্টটাও কম হচ্ছে, কারণ সারাক্ষণ আমার রান্নাঘরে চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, আমি সুন্দর এয়ার ফ্রায়ারে দিয়ে ফ্যানের বাতাসে বসে বসে মোবাইলটা একটু চাপতে পারছি। তো এটা খুবই উপকারী একটা জিনিস। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে এয়ার ফ্রায়ার কেনা উচিত কিনা, আমি বলবো হ্যাঁ অবশ্যই, যেহেতু এখন আমরা ভেজালের দুনিয়ায় বাস করি, সব কিছুই ভেজাল, কোন জিনিসটা খেলে যে আমাদের ভালো হবে আমরা জানি না। তো এয়ার ফ্রায়ার কিনে যদি কিছুটা উপকারও আমাদের স্বাস্থ্যের জন্য করতে পারি, আমার মতে এয়ার ফ্রায়ারটা কেনা উচিত যাদের সামর্থ্যের মধ্যে আছে। আর এটার প্রাইসও কিন্তু খুব বেশি না, 5 থেকে 7,000 8,000 টাকার ভিতরেই আপনারা কিনতে পারবেন এরকম নর্মাল ব্র্যান্ডের। আর যদি একটু ভালো ব্র্যান্ডের কিনতে চান তাহলে 10 থেকে 15,000 টাকার ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন এয়ার ফ্রায়ারগুলো।
তো আমার এয়ার ফ্রায়ারটা হচ্ছে TQIU ব্র্যান্ডের। এটার নামটা বলতে গেলে না আমার মনে থাকে না। TQIU এই ব্র্যান্ডটা মানে এত দেখেছি ফেসবুকে সবাইকে ইউজ করতে, সেটা দেখেই কিন্তু আমি নিয়েছি। তো এখন পর্যন্ত ভালোই আছে, তো দেখা যাক কতদিন যায়। তো আমি কিন্তু এখানে স্প্রিং রোলগুলো বানিয়ে নিচ্ছি। তো ছোট ছোট সাইজের স্প্রিং রোলে আমি বানাই। তো আমি না প্রথম 2টা বানিয়েছি, ভাজ ভুলে গিয়েছিলাম যে কি ভাজটা দিয়ে আমি স্প্রিং রোলটা বানাই। পরবর্তীতে মনে পড়েছে যে এইভাবে বানাই ছোট ছোট সাইজের। আরহাম না এরকম ক্রিস্পি টাইপের জিনিসগুলো খুব একটা খেতে চায় না। এই যে স্প্রিং রোল বানিয়েছি ওর জন্য আমি যেহেতু ঝালও দেইনি, কিন্তু ও একটাও খায়নি। ও হচ্ছে মচমচে টাইপের খাবারটা কেন যেন পছন্দ করে না, মানে একটু সফট টাইপের খাবারটা হলে ও বেশি খুশি হয়। আর এয়ার ফ্রায়ারটা না রান্নাঘরে রাখার কারণে আমার বেশি হেল্প হয়েছে, কারণ যদি অন্য রুমে রাখতাম, অন্য রুমে গিয়ে দেয়ার আলসেমিতেই দেখা যেত আমার আর এটা ইউজ করা হতো না। আর রান্নাঘরে থাকার ফলে কিন্তু আমি টুকটাক অনেক কাজই কিন্তু এখানে করি। এই যে দেখুন একটুখানি তেল আমি স্প্রে করে দিয়েছি। আর এয়ার ফ্রায়ারগুলো হতে আমার 12 মিনিট সময় লেগেছিল। আরেকটু সময় রাখলে হচ্ছে কালারটা চলে আসতো, কিন্তু এতটা ক্রিস্পি হয়েছিল। আর এই স্প্রিং রোলটা খেতে আমার মানে তেলে ভাজা স্প্রিং রোল থেকেও বেশি ভালো লেগেছে, মানে খুবই ক্রিস্পি হয়েছিল। এটা হতে কিন্তু সময় লাগে না। সিঙ্গারাটা হতে যদিও 20 মিনিটের মতন সময় লাগে, কিন্তু এই স্প্রিং রোলটা হতে আমার মানে 10 মিনিটেই হয়ে গিয়েছে। আমি হচ্ছে কয়েকটা ভেজে নিয়েছি বিকেলের নাস্তার জন্য, আর কিছু হচ্ছে ফ্রোজেন করে রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য। আর এয়ার ফ্রায়ারটা কেনার পর থেকে আমার কিন্তু গ্যাসের খরচ অনেকটাই বেঁচে গিয়েছে। হ্যাঁ, বলতে পারেন যে কারেন্ট বিল হয়তো বা বেশি আসে, কিন্তু কারেন্ট বিল বেশি আসার চাইতেও আমার মনে হয় যে আমার কষ্টটা অনেকটা কমে গিয়েছে, যে গরমে চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। রাতের ডিনার রেডি করছি। এখানে আজকেও আমি এয়ার ফ্রায়ারটা ইউজ করছি। বললাম না আমি প্রত্যেক দিনের কাজেই এয়ার ফ্রায়ারটা কাজে লাগাচ্ছি, কারণ একটা জিনিস কিনে আমি ফেলে রাখবো এটা আমার কখনোই পছন্দ না। সেই জিনিসটা যদি আমি কাজে লাগাতে না পারি। তো আজকে হচ্ছে ঢ্যাঁড়স আর বেগুন ফ্রাই করছি। ইন্ডিয়ায় দেখি যে এরকমভাবে ক্রিস্পিভাবে ঢ্যাঁড়সটা ভাজি করে তেলে, তো এয়ার ফ্রায়ারও দেখলাম খুব সুন্দর নাকি ক্রিস্পি হয়। তা আমি একটু বেসনের সাথে বিভিন্ন রকমের মশলা অ্যাড করে নিয়েছি, তারপরে সেটা একটু হালকা পানি দিয়ে এই ঢ্যাঁড়স আর বেগুনটাকে মেখে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। 10-15 মিনিটের মতন মনে হয় আমার লেগেছিল। তো দেখুন ঢ্যাঁড়সটা কি সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে, মনে হচ্ছে ঢ্যাঁড়সের চিপস। তো গরম ভাত দিয়ে কিন্তু এটা খেতে বেশ ভালো লেগেছে। সাথে যদি একটু ডাল হতো আরও ভালো লাগতো, কিন্তু ডাল ছিল না। আমি মাছের ভুনা করেছিলাম। আর হচ্ছে এটাই হচ্ছে রাতের ডিনার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।